দর্শক, স্বাগত বিডি পলিটিক্স চ্যানেল। আমরা এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আর সেটি হলো আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সের একটি প্রতিবেদন নিয়ে। রয়টার্সের এই প্রতিবেদনটি মূলত আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটি নিয়ে করা হয়েছে। সেখানে বাংলাদেশের নির্বাচনের ব্যবস্থা কি হবে, আগামী নির্বাচন কেমন হবে, কে ক্ষমতায় যেতে পারে বা কারা ক্ষমতায় থাকবে সেটি নিয়ে একটি আলোচনা করা হয়েছে। আমরা এই আলোচনাটি যাওয়ার আগে রয়টার্সের এই প্রতিবেদনটিকে কয়েকটি ভাগে ভাগ করেছি। যেমন ধরেন, রয়টার্সের এই জরিপে জামায়াতের অবস্থান কেমন, জেনজি ভোটার আমরা যাদেরকে বলি, সেটি প্রভাব এই নির্বাচনে কতটুকু পড়বে, বাংলাদেশের কি ভারতের প্রভাব বেশি না চীনের প্রভাব বেশি, সেটি নিয়ে আলোচনা করব। এবং শেষে বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী কে হবে, তাদের প্রতিবেদনে বা তাদের গবেষণায় কি এসেছে সেটিও এই প্রতিবেদনে আলোচনা করা হয়েছে। তাহলে আসুন জেনে নেই বিস্তারিত। শুরুতে আবারও বলি, আপনারা যদি বিডি পলিটিক্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকুন, তাহলে দয়া করে বেল আইকনটি টিপে রাখুন, সাবস্ক্রাইব করুন। কারণ আমরা পরবর্তীতে কোনো বিষয় নিয়ে হাজির হলে আপনাদের সামনে চলে যাবে। তো আসুন মূল আলোচনায়। আপনারা জানেন, বাংলাদেশের রাজনীতির মোড় গত 5 আগস্টের পর থেকে পুরোপুরি ঘুরে গেছে। এখানে আসন্ন রাজনীতিতে যে নির্বাচনে যে প্রভাব, তা নিয়ে বিশ্ব গণমাধ্যমে তৈরি হয়েছে ব্যাপক তোলপাড়। প্রভাবশালী গণমাধ্যম ব্রিটিশ গণমাধ্যম রয়টার্স তাদের এক প্রতিবেদনে উল্লেখ করেছে, আসন্ন 12ই ফেব্রুয়ারির নির্বাচনে জেনজিরা সবচাইতে বেশি প্রভাব ফেলবে এই এই নির্বাচনে। তাদের ধারণা, বাংলাদেশের ধর্মভিত্তিক ইসলামিক দলটি জামায়াতে ইসলামী তাদের আহ, ইতিহাসের সেরা নির্বাচনী ফল পেতে যাচ্ছে। এমনকি তারা সরকার গঠনের দৌড়েও শক্ত অবস্থানে রয়েছে। এদিকে তারেক রহমানের নেতৃত্বে রয়েছে বিএনপি, অন্যদিকে জামাত নেতৃত্বে রয়েছে জেএনজি জোট। আসলে কোন দিকে যাচ্ছে বাংলাদেশ? আমরা আসলেই 12 তারিখের পর কি দেখতে পাবো সেটা নিয়ে আমরা রয়টার্সের প্রতিবেদন থেকেই কিছু বিস্তারিত তথ্য তুলে ধরব। রয়টার্স বলেছে, গত 15 বছরে বাংলাদেশের দৃশ্যপট ছিল ভিন্ন। শেখ হাসিনার আমলে রাজনৈতিক দলগুলো মূলত কোণঠাসা ছিল, তাদের উপস্থিতি রাজপথে ছিল নগণ্য। কিন্তু 2024 সালের ছাত্র জনতার অভ্যুত্থানে সব সমীকরণ বদলে গেছে। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার এখন রাজনৈতিকভাবে নিষিদ্ধ, যার ফলে 2009 সালের পর এই প্রথম একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে শুধু নৌকা নেই, আছে ধানের শীষ, দাঁড়িপাল্লা সহ আরো অসংখ্য প্রার্থী। তবে এখানে একটি বিষয় উল্লেখ করা প্রয়োজন, যে নৌকার কে বাদ দিয়ে যে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটি নিয়েও বিশ্ব গণমাধ্যমে বিভিন্ন মতামত কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি। তারা বিভিন্ন প্রতিবেদনে তারা বিভিন্ন ধরনের মন্তব্য করেছে, যে সবচেয়ে প্রাচীন একটি দলকে নিষিদ্ধ ঘোষণা করে সেই নির্বাচনে যাওয়া এবং সেই নির্বাচনটি কতটুকু গ্রহণযোগ্যতা পাবে সেটি নিয়েও কিছু প্রশ্ন তুলেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। এখন আসি রয়টার্সের প্রতিবেদন। রয়টার্সের মূল প্রতিবেদনে যে বিষয়টি উল্লেখ করা হয়েছে সেটি হলো জামাত ইসলামের উত্থান। তারা মনে করে জামাত জিতুক বা না জিতুক, দলটি শক্ত অবস্থানে থাকবে। জেন জি প্রজন্মের যে ভোটগুলা, বিশেষ করে অনূর্ধ্ব 30 বয়সের যে ভোটারগুলা, তাদের প্রতি যথেষ্ট আস্থা রেখেছে। যদিও এর প্রমাণও মিলেছে, কারণ আপনারা জানেন, জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি ভূমিকা শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিল এই জেনজি প্রজন্ম। এই জেনজি প্রজন্মের অধিকাংশই ধারণা করা হয় জামাত এবং জামাত সমর্থিত। কারণ ইতিমধ্যে একটি প্রমাণও পাওয়া গেছে, বিশেষ করে জুলাই আন্দোলনে থাকা এনসিপি, ন্যাশনাল সিটিজেন্স পার্টি, এই দলটি এখন জামাতের সঙ্গে জোটবদ্ধ হয়েছে। মাঠের পরিস্থিতি কি হবে সেটি হয়তো 12 তারিখের পরেই জানা যাবে। কিন্তু আমাদেরকে এসব জরিপের উপরেই এখন আস্থা রাখতে হচ্ছে। আপনারা জানেন,
আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে দেশের অন্যতম বৃহৎ দল, যেটি বর্তমানে নিষিদ্ধ, সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। সেই আওয়ামী লীগ এখন নির্বাচনে নেই। রয়েছে বিএনপি এবং জামায়াত ইসলামী সহ ছোটখাটো আরো অনেক দল। রয়েছে অসংখ্য প্রতীক, অসংখ্য মার্কা। এর মধ্যে বিএনপির সঙ্গে জোট বেঁধেছে কিছু দল, আবার জামায়াত ইসলামীর সঙ্গে জোট বেঁধেছে কিছু ইসলামিক ও অন্যান্য দল। রয়টার্সের এই প্রতিবেদনে সবচেয়ে বেশি যে উদ্বেগজনক বিষয়টি লক্ষ্য করা গেছে, সেটি হলো ভারত এবং চীনের প্রভাব। অনেকেই মনে করছেন শেখ হাসিনা যেহেতু বর্তমানে ভারতে আছেন, সেদিক থেকে আওয়ামী লীগ ভারতপন্থী একটি দল, এজন্যই ভারত তাকে আশ্রয় দিয়েছে। এবং ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভবিষ্যৎ যে সরকারই আসুক, ভালো হওয়াটা খুব কঠিন হবে। ঠিক এই সুযোগটিকেই কাজে লাগিয়েছে চীন। এখানে চীনের বেইজিং এর প্রভাব খুব বেশি পরিমাণে লক্ষ্য করা যায়। তবে বিশ্লেষকদের ভিন্ন মত রয়েছে, কারণ তারা মনে করেন চীন, বেইজিং বা ভারত এর চাইতেও জামায়াত ইসলামী বা বিএনপির সঙ্গে ইসলামপন্থী দলগুলোর, ইসলামপন্থী দেশগুলোর সম্পর্কটা বাড়বে। যেমন জামায়াতের সঙ্গে পাকিস্তানের সম্পর্কটা জোরালো হওয়ার সম্ভাবনা খুব প্রবল। যদিও জামাত অফিসিয়ালি বা সরাসরি সেই কথাটি ঘুরিয়ে বলেছে যে তারা যেহেতু ইসলামিক প্রজাতন্ত্রে বিশ্বাসী, ইসলামিক মতাদর্শে বিশ্বাসী, তাই তাদের সঙ্গে হয়তো ইসলামিক দলগুলোর বা ইসলামিক দেশগুলোর একটু সম্পর্কটা, সুসম্পর্ক বজায় থাকবে। অপরপক্ষে ভারত, বিএনপি তাদের অবস্থান কিছুটা বদলিয়েছে। বিএনপিও মনে করে ভারত বৃহৎ প্রতিবেশী দল, প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক প্রতিবেশীদের মতোই থাকবে, কিন্তু ইসলামপন্থী দলগুলো, দেশগুলোর সঙ্গে তাদেরও অবস্থান ভালো থাকবে। আমরা ইতিমধ্যেই আহ, তাদের কর্মকাণ্ডে এবং বিভিন্ন আলোচনায় এই বিষয়গুলো আমরা জানতে পেরেছি। তবে প্রশ্ন থেকেই যায় যে আসলে এখন ভারত কি করবে। এই যে একটি বৃহৎ প্রতিবেশী দল, দেশ, আপনারা জানেন ভারতের সঙ্গে আমাদের রয়েছে অনেক টাকার ব্যবসা, আমদানি রপ্তানি বাণিজ্য সবকিছুই ভারত ভিত্তিক। ভারতের উপরে আমাদেরকে অনেক কিছুতে নির্ভর করতে হয়। ভারতও কিছু কিছু পণ্য আমাদের এখান থেকে নিয়ে নিয়ে যায়। তো সেই এবং ভারতের বিভিন্ন প্রকল্প চলমান রয়েছে বাংলাদেশে, যেটি গত 5 আগস্ট সরকারের পতনের পর অধিকাংশ প্রকল্পই বন্ধ হয়ে গেছে। ভারতও আশা করছে একটি সুসম্পর্ক স্থাপন করতে প্রতিবেশী দেশের সরকার। একটি নির্বাচনের মাধ্যমে কোন সরকার ক্ষমতায় আসবে সেটি তারা অপেক্ষা করছে। এখন আসুন সময় অপেক্ষা করবে, আমরা দেখি। দর্শক, আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনাদের যদি বিশ্লেষণটি ভালো লাগে শেয়ার করতে পারেন, আর সাবস্ক্রাইব করে আমাদের বিডি পলিটিক্স চ্যানেলটি। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, শুভকামনা সবসময়।